ওকে, আমরা আজকের জেন ব্যাচ 2 এর আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার যে বিষয়টা সেটা ভেরিয়াস হবে। প্রথমে আমরা ম্যাজিক ফাংশন নিয়ে কথা বলবো। গত দিনের যে দুইটা আলোচনা করেছি ওটা তো রিপিট হবে, সাথে আরো তিনটা ম্যাজিক ফাংশনের আলোচনা আসবে, অটোলোড, গেট আর সেট, the most important magic functions. Okay, then the next class এ আরো 4-5টা ম্যাজিক ফাংশন আমরা আলোচনা করব। আমি আগেই বলেছি যে ম্যাজিক ফাংশন থেকে কিন্তু একটা মিনিমাম কোশ্চেন জেন করে। আচ্ছা, দেন আলোচনা করব অ্যারে নিয়ে। অ্যারে যদিও বেসিক পর্যায়ে একবার আলোচনায় এসেছে, বাট আমি সুপার গ্লোবালস নিয়েই মূলত ফোকাস করব আজকে, যে সুপার গ্লোবাল অ্যারে যেগুলো আছে সেগুলো নিয়ে ফোকাস করব। এবং আজকে অ্যারের এই অটোলোড আলোচনা করতে গিয়ে বা গেট সেট মেথড আলোচনা করতে গিয়ে অ্যারের ছোটখাটো সিম্পল কিছু টেকনিক্স এর মধ্যে আলোচনায় আসবে। ওকে, তো আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, এবং আউটপুট দেখতে হবে, ঠিক আছে? মেশিন যেগুলো বাইরে আছে, আপনার ভিডিও শেষ? হ্যাঁ, 8টা হয়েছে, 5টা তো সমস্যা, তো 3। ওকে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি ডে 15 বলে। ডে 15 এর মধ্যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি ক্লাসেস নামে। কয়টা হয়েছে? ওকে, আমি ডে 15 ফোল্ডার করেছি। 15 ফোল্ডারের ভিতরে ক্লাসেস নামে ফোল্ডার করেছি। বেসিক্যালি যদি আমি এই জায়গাটাকে কিছুটা এলাবোরেট করি, ক্লাস আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শিখছিলাম ওখানে বলছিলাম যে লজিক্যাল টেমপ্লেট, রাইট? একটা ছোট্ট প্রজেক্ট করতে গিয়েও 2-4-5টা ক্লাস তৈরি হয়ে যায়, রাইট? একটা মিড লেভেলের প্রজেক্ট করতে 30-40টা ক্লাস চলে আসে, তাই না? আর আমরা যে ফ্রেমওয়ার্ক গুলোর কথা বলি, লাইক ল্যারাভেল, কোডিগনেটর, জেন্ট, এদের হাজার খানিক করে ক্লাস আছে। জেন্টে তো প্রায় অ্যারাউন্ড 2000 ক্লাসেস আছে, বুঝতে পারছি? সো সিস্টেম কত বড় হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা যখন ক্লাস নিয়ে কাজ করতে যাচ্ছিলাম এই ভিউ থেকে, একটু খেয়াল করে দেখবেন আমার একটা পার্টিকুলার ভিউ, ওই ভিউটা আমার, মনে করেন আমি হোম পেজের কথাই বলছি, এবং সেই হোম পেজটা যদি আপনি চিন্তা করেন যে পেজটাতে আপনারা বেশি থাকেন, ফেসবুকের হোম পেজ ফর এক্সাম্পল, রাইট? তো ফেসবুকের হোম পেজে আমি যদি ওই হোম পেজ না দেখেই বলি, যেহেতু আমি অনেক বেশি পেজটাকে দেখি বা আপনারা অনেক বেশি পেজটাকে দেখেন, সেটার উপরে একটা বড় সার্চ বক্স আছে। তো কি বলছিলাম? ফেসবুকে প্রথমে একটা সার্চ বক্স আছে, তারপরে আমার ওই যে প্রোফাইল নোটিফিকেশন উপরে আসে না, ওইরকম একটা বক্স আছে। রাইট সাইডে আমি কোন কোন গ্রুপে আছি, পেজে আছি, সেরকম একটা লিস্ট আমাকে দেখায়। সরি, লেফট সাইডে। রাইট সাইডে অ্যাড জোন ডিসপ্লে করে, রাইট? বিভিন্ন ধরনের অ্যাড আসতে থাকে, আপনি কাকে কাকে চিনেন সেগুলো আসতে থাকে, রাইট? তারপরে তাদের স্ট্যাটাস গুলো দেখাতে থাকে, থাকে না? রাইট সাইডের উপর থেকে নিচ পর্যন্ত, এবং হোম পেজের ভিতরে বিভিন্ন ধরনের পোস্ট আসে। সো আমি চোখে দেখা মতো এই 4-5টা পজিশন আমি কিন্তু ধরতে পারছি, তাই কিনা, ওই পেজেরই।
এবং এই 4-5টা পজিশনের ডাটা 4-5টা ক্লাস থেকেই আসে, একই ক্লাসের মধ্যে তারা এগুলো বানায় নাই। সার্চ আলাদা কনসেপ্ট, আলাদা ক্লাস, হ্যাঁ, প্রোফাইল নোটিফিকেশন আলাদা কনসেপ্ট, আলাদা ক্লাস, হ্যাঁ, আমাকে পেজ দেখাচ্ছে বা গ্রুপ দেখাচ্ছে ওইটা আলাদা ক্লাস থেকে আসছে, আমার ড্যাশবোর্ড জেনারেট হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাস থেকে, আমাকে অ্যাড দেখাচ্ছে ডিফারেন্ট একটা ক্লাস থেকে। এখন চিন্তা করেন যে আমার যদি নাম্বার অফ ক্লাসেস থাকে, সেই ক্লাসগুলো আমার ভিউ পেজের উপরে কি লোড করতে হবে, তাই কিনা? নাহলে তো সেই ক্লাসের অবজেক্টও বানাতে পারবো না, সেই ক্লাসের ফাংশনও আমি কল করতে পারবো না, রাইট? অনেক পেইনফুল জব, যে লাইক আমার 10টা ক্লাসকে লিঙ্ক করতে হচ্ছে এই পেজের সাথে, বা 15টা ক্লাসকে লিঙ্ক করতে হচ্ছে, ইচ এন্ড এভরি পেজেস এর মধ্যে আমাকে ওই 15 বা 20 লাইন লোড করতে হচ্ছে অলওয়েজ। কোন একটা ক্লাসের নাম আমি পরিবর্তন করলাম, আমাকে ওই সবগুলো ক্লাসে গিয়ে সেই নামগুলো আবার চেঞ্জ করে আসতে হচ্ছে। রিয়েলি ভেরি ডিফিকাল্ট জব টু হ্যান্ডেল, রাইট? সো এই ক্লাস আমি বানালাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এটা বানানোর পর নিজেই বিপদে পড়ে গেলাম এটার রিকোয়ার বা ইনক্লুড করা নিয়ে। ম্যাজিক ফাংশন গুলোর মধ্যে পিএসপির একটা ম্যাজিক ফাংশন আছে, আমি গতদিন যে বিষয়টা বলেছিলাম সেখানে কিছুটা কারেকশন দিচ্ছি আজকে, যে সকল ম্যাজিক ফাংশন এক্সিকিউট হয় কোথায়? ক্লাসের ভেতরে। বাট একটা ম্যাজিক ফাংশন আছে যা ক্লাসের বাইরে ইউজ করা হয়ে থাকে, তার নাম হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর অটোলোড, রাইট? সো পিএসপি ফাইলে ওই ধরনের ফাংশন যদি থাকে সে অটোমেটিক রান করে। এটা পিএসপি 5.4 এর পরে যুক্ত হয়েছে, বা পিএসপি 5.4 এসে যুক্ত হয়েছে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর অটোলোড ফাংশনটা। অনেক কাজে তাকে আমরা লাগাতে পারি। সো ক্লাসের বাইরেও যে কোনো ভিউতেও যদি আমি অটোমেটিক কোনো কিছু এক্সিকিউট করতে চাই, আমি অটোলোডের হেল্প নিতে পারি। বোঝাতে পারছি যে কেন লাগবে? তো অনেকে হয়তো বলতে পারে যে আমি একটা পিএসপি ফাইল তৈরি করলাম যেখানে আমার শখানেক লাইব্রেরি আছে, সেটাকে আমি লিংক করে দিলাম। ওকে, শখানেক লাইব্রেরি আছে, তাকে আমি রিকোয়ার করে রাখলাম, তারপর ওই ফাইলটাকে আমি কি করলাম, বারবার বারবার সবগুলো পেজের সাথে ইনক্লুড করে দিলাম বা রিকোয়ার করে দিলাম, আমার জব ডান। আগে কিন্তু এটাই করা হতো। আমার বড় প্রজেক্ট, ফ্রেমওয়ার্ক নেই, র প্রসেসে অবজেক্ট ওরিয়েন্টেড আমি প্রজেক্ট বানাচ্ছি, আমি একটা ফাইলে ধরেন আমার 100টা ক্লাস আছে। সো আমি কি করতাম, ইনক্লুড করে বা ইনক্লুড ওয়ান্স করে করে 100টা লাইনে 100টা ক্লাসকে লিংক করে দিতাম। আর যে ফাইলটাতে লিংক করলাম ওই ফাইলটা আবার আদার্স ভিউ ফাইল থেকে লিংক করা হতো। তো সব ফাইলে 100 লাইন লিখতে হচ্ছে না, হচ্ছে একটা ফাইলেই 100 লাইন লিখতে হচ্ছে, পরিবর্তনটা ওই একটা ফাইলেই করব। বাট এর চেয়ে বেটার অ্যাপ্রোচ কি? অটোলোড, রাইট? আলাদা করে আমাকে ফাইল ক্রিয়েটও করতে হচ্ছে না, কারণ ওখানে টাইম কনজিউমিং, রাইট? যে একবার এটা লোড করছে তারপর আরেকটা লোড করছে, রাইট? আমি ইনক্লুড করে আমি লোডারে যাচ্ছি, লোডার আমাকে ক্লাসের সাথে লিংক করাচ্ছে। এবং এখানে আরেকটা পেইনও কিন্তু জড়িত, আমি ওটা এক্সাম্পলে দেখাবো, আমি কথা বলছি যে পেইন জড়িত কেন। যে পেইন আছে যে আমার দরকার 2টা ক্লাস, আমি লোড করছি 100টা ক্লাস, লোডিং টাইম বেড়ে যাবে না? প্রতিবারই 100টা ক্লাসই লোড হয় প্রত্যেকটা পেজে। বাট আমার তো দরকার নেই যে 100টা ক্লাস লোড হোক, আমার 2টা ক্লাস বা 5টা ক্লাস দরকার যেটা এই পেজের ভেতরে ইউজ হয়েছে। আমি বুঝতে পারছি? সো আপনারা জাস্ট একটা ফোল্ডার করেন, তার ভেতরে ক্লাসের ভেতরে 10টা ক্লাস ABCD নামে 10টা ক্লাস তৈরি করে ফেলেন, রাইট? জাস্ট ক্লাসের স্ট্রাকচার, ক্লাস নেম, দ্যাটস ইট। আর একটা ভিউ ফাইল করেন। দেখেন আমি ক্লাসেস ফোল্ডারে কয়েকটা ক্লাস বানাই, রাইট? আমি 5টা ক্লাস বানাই পিএসপির ক্লাসের কনসেপ্টটা কি ছিল জানো? ক্লাসের নাম আর ফাইলের নাম সেম। ওকে, তাহলে আমি A B C D E A B C D E নামে একটা ক্লাস তৈরি করছি।
আরেকটা ক্লাস বানাচ্ছি FGS IJ KLMNO নামে আরেকটা ক্লাস বানাচ্ছি PQRST নামে আরো একটা ক্লাস আমি বানাচ্ছি UVWX আর Y নামে ভিন্ন আরো একটা ক্লাস বানালাম ঠিক আছে আমি করি প্রয়োজনে আপনারা একবার দেখেন আমি আরো আরেকবার প্র্যাকটিস করার সুযোগ দিব আমি কি বলতে চাচ্ছি আমি একদম ভেঙে ফেলছি যেহেতু ফার্স্ট টাইম এরপর থেকে কিন্তু এত ভেঙে আলোচনা হবে না ওকে সো আমি কয়টা ক্লাস বানিয়েছি ওকে এখন আমি একটা ম্যাজিক ফাংশন দেই construct in A B C D E class ঠিক আছে এই কথাটাকেই আমি পরবর্তী ক্লাসগুলোতে পুশ করি PQRST UVWX আর Y আমি কি করেছি শুধু কনস্ট্রাক্ট লিখেছি ডে 15 এর মধ্যে আমি একটা PHP ফাইল তৈরি করছি index.php খেয়াল করেন আমি কি করার চেষ্টা করছি আমি কাকে রিপ্লেস করার চেষ্টা করছি আমি আগে প্রবলেম বলবো দেন তার সলিউশন ওকে যে কোনো প্রবলেম স্টাডি করতে গিয়ে জেন রিলেটেড জেন কোশ্চেন রিলেটেড আর টপিক রিলেটেড আমি চাচ্ছি এটা ডিসকাশন হোক আর ডিসকাশন বোর্ড কিন্তু ওপেন তালা ট্রেনিং ড্যাশবোর্ড আছে ওখানে আপনারা ডেসক্রিপশন দিলে বা ডেসক্রাইব করলে সেটা কিন্তু আপনারা যদি আপনাদের গ্রুপে করেন যে লাইক আপনি কোনো একটা পোস্ট দিচ্ছেন কোনো একটা অ্যালার্ট দিচ্ছেন রাইট অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট তুলছেন বা কোনো একটা ইমেজ আপলোড করছেন যদি আপনি ওখান থেকে সেট করে দেন আপনাদের গ্রুপ পরবর্তীতে ওই গ্রুপ থেকে আপনি সরাসরি সবকিছু দেখতেও পারবেন এক জায়গায় রয়ে যাবে রাইট সো ইউজ করেন talatraining.com এর ওই ড্যাশবোর্ডকে ঠিক আছে এবং আমাকে অ্যাড্রেস করে যদি কোনো মেসেজ আপনারা চান যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা পোস্ট করলে আমরা যথাসময়ে এটা ওই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে লিখিত কোনো কিছু দিলে আমি ইনস্ট্যান্ট না পারলেও দেখা যাচ্ছে যে পরে যখন বসি তখন তার কিছু হেল্পলাইন আপনাদের দিয়ে দিচ্ছি হয়তো বলছি যে এখানে যান এই ইউআরএল এ যান এখান থেকে স্টাডি করেন এখানে তার সলিউশন আছে রাইট স্পেসিফিক করে না বলতে পারলো ক্লিয়ার সো এটা এখন থেকেই কন্টিনিউ হবে ওকে
নিজেদের মধ্যে ডিসকাশনের সময়ও একই কাজই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আছি, একটু খেয়াল যদি করি, আমি লাইক এ বি সি ডি ই এই যে ক্লাসটা আছে এই ক্লাসেরই একটা অবজেক্ট বানাতে চাচ্ছি। obj equal new a b c d e, আমি obj a বলছি আমার অবজেক্টটাকে, ওকে? খেয়াল করেন আমি obj a equal new বলছি a b c d e। এখন এই ফাইলটাকে আমি রান করাই, এ বি সি ডি ই নট ফাউন্ড হওয়ারই কথা, কারণ আমি তো লিঙ্ক করি নাই। KLM, পরের ক্লাসটার নাম কি? PQ, PQRST আর UV WXY, আমি এটাকে বলি F K P আর U, আমার 5টা ক্লাস। সো লোডিং এ যাই, প্রথমটাই পাচ্ছে না, তাই না? ওকে, পরের গুলোতে যাওয়া তো দূরের কথা। তো সলিউশনটা কি? আমি যদি এই একই ফাইল থেকে 5টা ক্লাসেরই অবজেক্ট বানাতে চাই, সলিউশন একটা এর আগে বললাম যে প্রবলেম এর সলিউশন, ফার্স্ট সলিউশন হচ্ছে দিস, require or require ones class abc। ঠিক একইভাবে these কাজ করবে না? আমি তো অবজেক্ট বানিয়ে দিলাম, কাজ করবে। এই যে 3টা আমার কিছু আউটপুট শো করেছে, খেয়াল করেছেন যে ইন এ বি সি ডি ই ক্লাস এফ জি এইচ আই জে ক্লাস বলার কারণ কি? আমি স্পেসিফিক ভাবে ধরবো, আমাকে ওসমান বলবে আউটপুটটা কেন আসলো, আপনি বলতে পারছেন না। মুশফিক, এই আউটপুটটা কেন আসলো? কোডটা আবারও দেখায়, আমি একটা ক্লাস, সবগুলো ক্লাসই এরকম যে লাইক তার ভিতরে একটা কনস্ট্রাক্টর আছে, কিছু ইকো করা আছে, ইচ এন্ড এভরি ক্লাসে ক্লাসের নাম শুধু ডিফারেন্ট এবং ভেতরের ভ্যালুটা শুধু ডিফারেন্ট। আমি আমার যে ইন্ডেক্স ফাইল এটাকে আমি রান করেছি এবং এখান থেকে যখনই আমি অবজেক্ট তৈরি করতে যাচ্ছিলাম আমার এরর আসছিল। অবজেক্ট তৈরি করতে এররটা ফিক্স করার জন্য, এররটা ছিল যে সে ফাইলকে খুঁজে পাচ্ছে না, সো ফাইলকে আমি রিকোয়ার করে দিয়েছি, রাইট? তাহলে তো খুঁজে পাওয়ার কথা, 5 জনকে এখন খুঁজে পাবে কারণ আমি 5 সহ দিয়ে দিয়েছি, তো আউটপুটও শো করছে। বাট আমি তো আউটপুট করি না, আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েট করেছি, তাহলে আউটপুট কেন আসলো? শুধু পাবলিক
বললে অ্যান্সারটা নিতে পারছি না। রিপোর্ট কেন আসছে? আর ওটা হলো সব ক্লাসগুলোকে এখানে রিকোয়ারের মাধ্যমে ওই পেজ থেকে এটাতে নিয়ে আসছে। লিংক করলাম, দেন আমি তো আউটপুট চাই নাই তার কাছ থেকে, জাস্ট লিংক করেছি। এখানে অবজেক্ট ক্রিয়েট করছে যে, হ্যাঁ, তো কি হয়েছে? এই অবজেক্টটা ওখানে হলো কি বলে, কি ফাংশন ইয়ে জানো এটা, গ্লোবাল ফাংশন, মানে অটো গ্লোবাল ফাংশন যেটা ম্যাজিক ফাংশন যেটা, সেটার মাধ্যমে এটা কাজ করতেছে কনস্ট্রাক্ট। হ্যাঁ, গতদিন বলেছিলাম যে কনস্ট্রাক্টরটা হচ্ছে ম্যাজিক ফাংশন। যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ওই ম্যাজিক ফাংশনটা কি হচ্ছে, রান হয়ে যাচ্ছে এবং তার ভেতরে ইকো দেওয়া আছে, সেটা আমার আউটপুটে চলে আসে। বোঝা যাচ্ছে খান সাহেব আর ওসমান? আপনি বুঝতে পেরেছেন? তো বেসিক্যালি আমি যখনই কোনো ক্লাসের অবজেক্ট বানাতে যাচ্ছি, ওই ক্লাসের কনস্ট্রাক্টর রান করছে। আমি গতদিন দুইটা ফাংশন দেখিয়েছিলাম, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর। যদি এখানে ডিস্ট্রাক্টর থাকলো, ডিস্ট্রাক্টরের আউটপুটও চলে আসতো। বুঝতে পেরেছে? ওকে, সো এখন পর্যন্ত আমি কনস্ট্রাক্টরেই আছি, বাট এই কাজটা তো পেইনফুল না? যেমন প্রত্যেকটা ফাইলের উপরে আমি রিকোয়ার করব নাম্বার অফ ফাইলস, রাইট? আচ্ছা, একটা প্রশ্ন, যে আমি যদি ওই কনস্ট্রাক্টর এই বিসি এর ফাইলের মধ্যে যদি আমি একটা ফাংশন দিই, সেই ফাংশন যদি কল করি, তখন কি কনস্ট্রাক্টর এটাও রান করবে? হ্যাঁ, কনস্ট্রাক্টর মাস্ট। তো আবার আমি একটা দেখছিলাম যে যদি আমি রিটার্ন করি, তখন আর সেটা রান করবে না। কি রিটার্ন? কোথা থেকে রিটার্ন করেন? কনস্ট্রাক্টর ইকো না করে রিটার্ন লিখি, বা ডিস্ট্রাক্টর ইকো না করে রিটার্ন করি, সেটা রান করবে না। ডিস্ট্রাক্টর নাকি রিটার্নটা কি? হ্যাঁ, দেখেন, আমি যদি রিটার্ন করি, ইন দ্যাট কেস কি হচ্ছে, জাস্ট এবিসি থেকেই আমি করি, আমার আউটপুট তো দেখানোর কথা না, কারণ আমি তো জাস্ট অবজেক্ট বানিয়েছি, আমি তো কিছু দেখতে চাইনি। যখনই আমি ইকো করতাম, তখনই তো আমাকে দেখাবে। অবজেক্ট বানানোর সাথে সাথে আমি যদি ফাংশন কল করি, এবং ফাংশন যদি জাস্ট কলই করে, সে কিছু রিটার্ন পেয়েছে আর এক্সপোজ করতে চাচ্ছে না, তখন তো দেখানোর প্রশ্নই আসে না। না, ওখানে এক্সপোজ করলেও, বা যদি আমি আরেকটা মেথডকে কল করি, তখন সেটা ইকো করবে না। একটু দেখ, আমি ভিন্ন একটা ফাংশনকে কল করি। আমি তো ইন এ বললাম, ঠিক আছে? ইন্ডেক্স থেকে এবার এবিসি নিচে আমি অবজেক্টটা কি বলছি, ও বি জে এ, অ্যারো দিয়ে কাকে কল করব? এ কে, রাইট? এটা আমি কল করতেই পারবো, এর আউটপুট দেখাবে, বাট কনস্ট্রাক্টরেরটা ডিসপ্লে হবে না। আউটপুট কিন্তু আছে, কারণ সে একটা স্ট্রিং রিটার্ন করেছে, বাট এই অবজেক্ট সেই স্ট্রিংটাকে ব্যবহার করে নাই, দেখতেও চায় নাই। মানে বেসিক্যালি কনস্ট্রাক্টর তো কোনো রেজাল্ট রিটার্ন করে না, সে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ইকো দিচ্ছি বারবার, কেন, যে কনস্ট্রাক্টর রান হয়ে যাচ্ছে। কনস্ট্রাক্টরের মধ্যে এমন কিছু কাজ করা থাকে যেটা চোখে দেখা যায় না। আমি ডেটাবেসের সাথে কানেক্ট করে ডেটাবেসকে লিংক করে ফেলেছি, এটা কি চোখে দেখার মতো কোনো কিছু? আমি কোনো একটা ক্লাসের অবজেক্ট বানিয়ে সেখানে রেখেছি, সেই অবজেক্টটা পুরো ক্লাসের মধ্যে ইউজ হচ্ছে, সেটা তো চোখে দেখার মতো কোনো কিছু না, বা এক্সিকিউটেবল কোনো কিছু না। বাট আমার সামনে তো এখন ওই এক্সাম্পল নেই, আমাকে কোনো কিছু এক্সপোজ করে আপনাদের দেখাতে হবে যে দেখেন, যে অবজেক্ট বানানোর সাথে সাথে কনস্ট্রাক্টরে ঢুকছে এবং তার ভেতরে কিছু একটা ইকো হচ্ছে। কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর কোনো কিছু এক্সিকিউট করে না, তাদের কাজ কি, শুরুতে কিছু ইনিশিয়ালাইজ করা, আর ওই ইনিশিয়ালাইজেশন যেগুলো করেছিলাম সেগুলোকে বন্ধ করে দেওয়া। মানে এটা আমি ডিফাইন করব যে আমি কিভাবে শুরু করব, এবং আমার শুরু করার জন্য আমার কি কি দরকার, আর ডিস্ট্রাক্টর আমি যে শেষ করলাম আমার কি কি বন্ধ করে আসতে হবে, কি কি ক্লোজ করে আসতে হবে, আমি কি ডিসিশন নিয়ে ক্লাস থেকে বের হয়ে যাব। যেটা বুঝতে পেরেছেন? ওকে, তো যেখানে ছিলাম, এই যে প্রবলেমটা, যে পেজের ভেতরে আমার পেজ ধরেন নাম্বার অফ, সেক্ষেত্রে আমাকে এই কাজটা বারবার করতে হবে, যেটা ভেরি পেইনফুল। আবার ক্লাসের নাম পরিবর্তন হলে সব জায়গায় চেঞ্জ করাটাও খুবই
কঠিন একটা কাজ বা টাইম কনজিউমিং বলতে পারেন। ফাংশনগুলো, বিল্ট ইন ফাংশনগুলো বা ম্যাজিক ফাংশনগুলো কেন? এটা বেসিক্যালি তো প্রোগ্রামারদের হেল্প করার জন্য, তাই না? সো হেল্প করার জন্যই ওই অটোলোড ম্যাজিক ফাংশনটা আসে। তো সেটার ব্যবহারটা আমরা একটু দেখি যে কিভাবে আমরা সেটার ব্যবহার করতে পারি, রাইট? ফাংশন কি করব, আন্ডারস্কোর আন্ডারস্কোর অটোলোড। আমি একটা অটোলোড ফাংশন দিয়েছি, ক্লাস নেম, একটা ভেরিয়েবল দিলাম, রাইট? আমি তো ক্লাসের একটা একটা করে অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। আমি যখনই ক্লাসের অবজেক্ট তৈরি করতে যাব, তো ওই অবজেক্ট ধরে বা ওই ক্লাস ধরে সে খোঁজার চেষ্টা করবে না যে আছে কিনা আমার এই ক্লাসটা। সো অটোলোড যেটা করবে, সে ওই ক্লাসের নামটা ধরে ভেরিয়েবলে অ্যাসাইন করে ফেলবে। যে ক্লাসটারই অবজেক্ট ক্রিয়েট হতে যাবে, যখনই সে আনডিফাইন পাবে, অটোলোড তখন ক্লিক করবে, রাইট? এটা লাইক আমার কাছে কোনো লিঙ্ক করা নেই আগে থেকে, আমি এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারছি না কারণ ফাইলটা লিঙ্ক নেই, আনডিফাইন বলা হচ্ছে। যখনই কোনো কিছুকে আনডিফাইন পাবে, অটোলোড কল হবে এবং সেইটাকেই তার ভেরিয়েবলে অ্যাসাইন করে নেবে, সেই নামটাকে। লাইক সে ABCDE কে তার নামে অ্যাসাইন করে নেবে। তার মানে এই ক্লাস নামের মধ্যে কি চলে আসবে? ABCDE চলে আসবে, রাইট? সো 5টা লাইনে 5টা অবজেক্ট ক্রিয়েট করা আছে, তার মানে এই অটোলোড কয়বার কল হবে? 5বার, রাইট? অটোমেটিক কল হবে, রাইট? সো আমি যদি এখানে একটু খেয়াল করেন, আমি ইকো দেই ডলার ক্লাস নেম বিয়ার, যাতে নিচে নিচে আসে, এটা দেখানোর জন্য। হ্যাঁ, বিয়ার দিলাম কেন? যাতে নিচে নিচে আসে আউটপুট। দেখেন আমি অটোলোড দিয়েছি বা এটা বন্ধ রেখেছি, আমার তো এরর আসার কথা না, এই যে আমার ABCD পাচ্ছে না। বাট এটা আমি খুলে দেই, স্টিল অবজেক্ট যেহেতু আমি তৈরি করতে যাচ্ছি, সে কিন্তু এরর পাচ্ছে, কারণ সে অবজেক্ট তো তৈরি করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমি এটাকে কমপ্লিট করি, একটু খেয়াল করেন। রিকোয়ার, রাইট? ডাবল কোট ইউজ করছি, কারণ আছে আমার ফাইলটা কোথায় আছে? ক্লাসেস এর মধ্যে, তাই না? এবং এরপরে আমি বলছি ক্লাস নেম ডট, রাইট? তাহলে আমি কি করলাম? আমার ক্লাসেস ফোল্ডারের মধ্যে ক্লাস নেমটা কি? ABCDE.php। সে যেহেতু এটাকে একটা স্ট্রিং পাবে, স্ট্রিং এর সাথে .php বসিয়ে কি করবে? ফোল্ডার থেকে রিকোয়ার করে ফেলবে। সো এই একটা লাইন আমার কি করবে? আমার যদি 100টা অবজেক্ট বানাতে চাই এখান থেকে, এই লাইনটি কি কাজ করবে না? যখনই অবজেক্ট বানাতে চাইবো তখনই অটোলোডে যাবে, তখনই অটোলোডে যাবে, তখনই অটোলোডে যাবে, আমার লিঙ্কিং হয়ে যাবে। এটা মোর ফাস্টার টেকনিক। প্যারামিটারগুলো অটো রিসিভ করবে। হ্যাঁ, প্যারামিটার অটোমেটিক রিসিভ করবে, কারণ অবজেক্ট ক্রিয়েট করতে গেলেই যখন ওই ক্লাসের নামটাকে আনডিফাইন পাচ্ছে, ওটাই অটোলোড রিসিভ করে নিচ্ছে। এবং ওর ভেতরে একটা লাইন আমি লিখেছি যে এই পাতে তুমি ওই ক্লাসটাকে পাবা, তুমি লোড করে ফেলো। তার মানে এটা মোর ফাস্টার। কিভাবে? যখন আমার ক্লাসটা দরকার পড়ছে তখনই আমি তাকে রিকোয়ার করে ফেলছি। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক ফাংশন। ফাইল নাম আলাদা থাকলে তো কাজটা করবে। হ্যাঁ, আমার তো 5টা ফাইলই তো লোড হচ্ছে এখন এখানে। 5টাই লোড হচ্ছে না? 5টাই কিন্তু লোড হচ্ছে। টেস্ট করেন, আমার 5টাই লোড হচ্ছে এখানে। তাহলে তো এটা যতগুলো ফাইল থাকবে সবগুলাই লোড করবে। হ্যাঁ, না, যতগুলো কল হবে ততগুলো লোড হবে। আমি এখানে কল করছি কয়বার, কয়টা ফাংশন একটু খেয়াল করেন। আমি 5টার অবজেক্ট বানাতে চাচ্ছি, সো 5টাকে কল করছে। আমি 2টা ইউজ করব, এই পেজের ভেতরে
এই দুইটা অবজেক্ট ইউজ করব সো আমার এই দুইটাই ইউজ হবে রাইট সবগুলো না কারণ আমি একটা পেজে তো সবগুলো ক্লাসকে লিংকিং চাচ্ছি না আমার যখন যেটা দরকার পড়ছে তখনই তো অবজেক্ট বানাচ্ছি তখনই সে লিংক করে নেবে তখনই অটো যেহেতু আমার কাছে রিকোয়ার করা নেই সে একটা এক্সেপশন থ্রো করবে অটো লোড এটাকে ক্যাচ করবে ওই নামটাকে সে পাস করে দেবে লোড করে নেবে স্যার তাহলে তো ক্লাস নেম আর ফাইল নেম সেম হতে হবে না সেম এটা তো স্ট্যান্ডার্ড রুলস সেম না হলে তো সমস্যার কথা কারণ আমার তো ক্লাসে ফাইল করে যাবে ভিতরে সে আমার অবজেক্টের মধ্যে আমার ক্লাসের নেমটাকে ক্যাচ করবে তারপরেও সেম প্র্যাকটিস রাখাটা ভালো জরুরি হ্যাঁ স্যার যদি মানে ফোল্ডার ধরেন আমি যে ক্লাসগুলো নিতেছি এটা তিনটা ফোল্ডারে আছে না আপনি এই টেকনিক ইউজ করতে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন যদি এটা করতেই চান আপনার সকল ক্লাস এক জায়গায় রাখতে হবে কারণ আপনি আপনার ক্লাসগুলোকে এলোমেলো কেন রাখবেন এটা তো স্ট্যান্ডার্ড রুলস এর মধ্যে পড়ে না ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে কিন্তু বাইন্ড করে যে আপনার কন্ট্রোলার ক্লাস একই ফোল্ডার কন্ট্রোলারের মধ্যেই থাকবে মডেল ক্লাসগুলো মডেলের মধ্যেই থাকবে আপনি বাইরে যে কোনো জায়গায় রাখার মানে সুযোগ নেই আপনার বুঝতে পেরেছি সেটা একবার একটু প্র্যাকটিস করেন দেন আমি পরের স্টেপে যাচ্ছি বোঝা গেছে তো যে আমি কি বলতে চেয়েছি একবার আপনি প্র্যাকটিস করেন দেন ওকে সুযোগ নেই ওকে আমরা এবার পরবর্তী যে দুইটা বেসিক ফাংশন যেটা আমরা শিখতে চাচ্ছি গেট আর সেট এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বলছি যে সবগুলো ম্যাজিক ফাংশনই খুবই গুরুত্বপূর্ণ বাট ইউজ আছে বেশ হ্যাঁ আপনি যদি ইউজ করতে চান কোন কেসে দেখা যায় যে আমরা কিছু প্রপার্টিকে আমরা প্রাইভেট করে রাখি তাই না প্রাইভেট বা প্রোটেক্টেড তো প্রোটেক্টেড ও কাইন্ড অফ প্রাইভেট ভুল বললাম প্রোটেক্টেডও কিন্তু কাইন্ড অফ প্রাইভেট যে প্রোটেক্টেড করলে যেটা হয় যে আমার সাথে সাথে আমার যে চাইল্ড তাদেরকেও আমরা অ্যালাউ করি জাস্ট আ মিনিট দেখেন আবারও বলছি যে প্রাইভেট আর প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রাইভেট সে প্রাইভেটই ক্লাসের বাইরে থেকে তাকে অ্যাক্সেস করা যাবে না সরাসরি অ্যাড করেছে হ্যাঁ সরাসরি আমি ক্লাসের বাইরে থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো না বাট ক্লাসের ভেতর থেকে তো আমি পারি আর প্রোটেক্টেড ক্লাস তো পারেই তার চাইল্ডরাও পারে এই হচ্ছে তাদের পার্থক্য সো ম্যাক্সিমাম কেসেই কথা হয়ে থাকে পাবলিক আর প্রাইভেট নিয়ে প্রোটেক্টেড খুব রেয়ার কেস হ্যাঁ খুব কম ফাংশনই প্রোটেক্টেড করা হয় বলতে পারেন যদি 80 ভাগ করা হয় পাবলিক 20 ভাগ করা হয় প্রাইভেট হ্যাঁ সো 4-5 ভাগ হয়তো প্রোটেক্টেড থাকলেও থাকতে পারে এটা জাস্ট একটা অ্যাজাম্পশন বলছি তো কোন কেসে প্রোগ্রামিং এর সময় ভেরিয়েবলের ভ্যালু অ্যারের ইনডেক্স আমাকে ভিউ থেকে কন্ট্রোল করতে হতে পারে রিড করতে হতে পারে সেট করতে হতে পারে হ্যাঁ বাট যদি ওই অ্যারেটা বা ভেরিয়েবলটা প্রাইভেট থাকে সেক্ষেত্রে এই কাজটা করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট যে আমার ক্লাসে একটা অ্যারে আছে অ্যারেটা প্রাইভেট হ্যাঁ বাট আমার ওই অ্যারের ইনডেক্সের ভ্যালু চেঞ্জ করতে হবে বা ওই অ্যারের ইনডেক্সের ভ্যালু আমাকে রিড করতে হবে নো ওয়েস নেই কোনো অপশনই নেই বাট এই সুযোগটা তৈরি করে দিচ্ছে কে ম্যাজিক ফাংশন ম্যাজিক ফাংশনের সাহায্যে আমি প্রাইভেট প্রপার্টি ভ্যালু বাইট থেকে দ্যাট মিন্স ভিউ থেকে কল করতে মানে রিড করতেও পারি আবার সেটও করতে পারি পরিবর্তনও করতে পারি শুধুমাত্র কাকে ইউজ করে ম্যাজিক ফাংশনকে ইউজ করে অন্য কোনো রাস্তা নেই সো যেটা আপনাকে করবে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাসে আপনাকে ভিউ দিয়ে দেবে আপনাকে
ক্লাস দিয়ে দেবে, ওর ভেতরে ম্যাজিক ফাংশন দেবে, অথবা আদার্স কোনো মেকানিজম সেট করে আপনার কাছ থেকে অ্যান্সার চাইবে। ছোট্ট কিছু কোড সেট আপনাকে দিয়ে দেবে। আপনারা যদি ম্যাজিক ফাংশন জানেন, অ্যান্সার করতে পারবেন, না জানলে একদম ব্ল্যাঙ্ক অথবা ইচ্ছে মতো রেজাল্ট দিয়ে আসতে হবে, রাইট? সো আমি ফার্স্টে গেট করাটা, প্রাইভেট প্রপার্টিকে কিভাবে আমি ভিউ থেকে গেট করতে পারি সেটা দেখাবো। হ্যাঁ, আজান হচ্ছে, আজানটার পরেই কথা বলি। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রাথমিকভাবে আমরা যদি ঠিক এরকম কিছু একটা চাই যে আমি এই ক্লাসটাতে একটা প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করতে চাচ্ছি, পারি না? একটা প্রাইভেট প্রপার্টি আমি ডিক্লেয়ার করতে পারি। তো ফর এক্সাম্পল আমি একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করি, abc ইকুয়াল abc ভেরিয়েবল। এটা একটা পাবলিক প্রপার্টি এই ক্লাসের। সো কোনো একটা অবজেক্ট দিয়ে, লাইক আমি $obj a ইউজ করে আমি abc ভেরিয়েবলটাকে চাচ্ছি, তাই না? abc ভেরিয়েবলটাকে আমি চাচ্ছি। তো শুধু যদি আমি অবজেক্ট দিয়ে জাস্ট ভেরিয়েবলকে চাই, কোনো কিছু তো পাচ্ছি না। বাট এটাকে ইকো করি, সে তার ভেতরের ভ্যালু আমাকে দিয়েছে না? abc ভেরিয়েবলের ভ্যালু আমাকে দিয়েছে। এখন এটাকে আমি যদি প্রাইভেট করে দেই, পাবো cannot access private property, বোঝা যাচ্ছে তো না? ওকে, এখন প্রাইভেট তো আমি অ্যাক্সেস করতে পারছি না, তাই কি না? ঠিক আছে, এবার আমরা তাহলে একটা ম্যাজিক ফাংশন লিখি। গেট নামে একটা ম্যাজিক ফাংশন আছে, যার প্যারামিটার হচ্ছে কি নেম। ওকে, প্রপার্টিটার নাম কি abc, নেম কি given index, রাইট? আমি যদি কোনো আনডিফাইন্ড প্রপার্টিকে কল করি, এটা অ্যাকশন এক্সিকিউট হবে কখন? যদি পাবলিক থাকে সরাসরি পেয়ে যাবে, যখনই আমার ক্লাস রিটার্ন করবে যে না এরকম কোনো কিছুর অ্যাক্সেস তোমার নেই, তখনই গেট কল হয়ে যাবে। কোনো প্রপার্টি লাইক ভেরিয়েবল হোক, অ্যারের ইন্ডেক্স হোক, রাইট? সকল কেসেই যে আমি যদি ওই পার্টিকুলার ভেরিয়েবল অথবা ওই অ্যারেটা কি হয়, পাবলিক হয়, আমার এই গেট নামের ম্যাজিক ফাংশন এক্সিকিউট হবে না। কখন হবে? আমাকে এক্সেপশন দিচ্ছে যে লাইক এই abc নামে কোনো প্রপার্টি তোমার নেই, তখনই কি কল হবে গেট। কাকে ধরবে? ওই ভেরিয়েবলটাকে বা ওই ইন্ডেক্সটাকে। আমার ইন্ডেক্সটার নাম কি একটু চেক করি, abc। হ্যাঁ, abc ইন্ডেক্স তখন সে গেট করছে। এবং আমি যদি এখানে দেখি, এই ইন্ডেক্সটাকে তো আমরা ইকো করতে চেয়েছি, সো আমি রিটার্ন করলেই পারি। রিটার্ন কি করব? $dis name, ভেরিয়েবল তো না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখি হ্যাঁ যে কি পাওয়া যায় এখন বা কি বলে। এই যে ABCD এর ভেতরে আনডিফাইন্ড প্রপার্টি কি বলছে? নেম। এটা তো আমার ভেরিয়েবল, রাইট? ওকে, আমার ভেরিয়েবলটার নাম কি? নেম। এটা প্রাইভেট প্রপার্টি, এটা আমার ইন্ডেক্স,
ইন্ডেক্সের নাম হচ্ছে নেম, দিস নেম নামে তো আমার এখানে কোনো কিছু নেই, আছে? দিস নেম নামে কোনো কিছু নেই, বাট এটা তো আমার রিসিভার, রাইট? ওকে, এর ভেতরে কি আছে? এবিসি থাকার কথা। জাস্ট চেক, তাই না? নেমের ভেতরে এবিসি যাওয়ার কথা। সো আমি যখন কোনো একটা অবজেক্ট কল করছি এবিসি, এই অবজেক্টটা বা প্রপার্টিটা আপনি বলছি, যে প্রপার্টিটা নেমে আছে এবং নেমটা এখান থেকে আমি পাচ্ছি। ওকে, তো ইন দ্যাট কেস আমি যদি এখন এই এবিসি ভেরিয়েবলকে নিতে চাই, যে লাইক এটা আমি ডাইনামিক আকারে দিব, আমার নেম ভেরিয়েবলের ভ্যালু আমি এখানে সেট করতে চাচ্ছি, তো সরাসরি নেম দেওয়ার অর্থ হচ্ছে সেটাকে পাচ্ছে না, রাইট? তো এই যে প্রবলেমটা, এটাকে ফিক্স করার জন্য একটু খেয়াল করেন যে আমার এটা ভেরিয়েবল, সো নেমটাকে যদি আমি ভেরিয়েবলে নেই তখনও কিন্তু একটা এরর আসবে, কারণ এটা ভেরিয়েবল হিসেবে এই যে এবিসি ভেরিয়েবল কে চাইবে। লেটস চেক যে আমার এই নেম ভেরিয়েবলটা এখানে পাস হয়ে কি হয়েছে, এবিসি হয়েছে, তাই কি না? আর এবিসি এখান থেকে কি করবে, রিড করবে, এন্ড ভেতরের ভ্যালুটা কি, এবিসি ভেরিয়েবল। সো এবিসি ভেরিয়েবল আমি রিড করতে পারছি। বাট এই টেকনিকে না গিয়ে বেটার হচ্ছে যে যদি আমি কখনো প্রয়োজন পড়ে প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করার, এছাড়া কোনো গতি নেই, বাট প্রাইভেট অ্যারেতে ডাটাগুলো রাখাটাই বেটার। যদি আমি মনে করি যে না, এটা আমি সরাসরি কাউকে অ্যাক্সেস করতে দিব না, বাট ম্যাজিক মেথডের মাধ্যমে আমি এটাকে অ্যাক্সেস করব, তখন প্রাইভেট অ্যারেতে ডাটাগুলো রেখে দেওয়াটাই কি বেটার। সো অ্যারের এক্সাম্পলও আমি নিয়ে আসি, বাট ভেরিয়েবলের এক্সাম্পল অনুযায়ী একটু খেয়াল করেন যে আমার কি হচ্ছে, যে যখনই এক্সেপশন খাচ্ছে যে কোনো ইন্ডেক্স নেই, তখন কি হচ্ছে, আমার গেটকে কল করছে, মানে গেট থেকে ওই ইন্ডেক্সের ভ্যালুটা বা ভেরিয়েবল যেটা কল করা হয়েছে সেই ভ্যালুটা রিড করে আমি দিস দিয়ে নাম বসিয়ে দিচ্ছি, যদি সেটা প্রাইভেট হয় বা প্রোটেক্টেড হয় সেটা সরাসরি আমি পেয়ে যাব, অ্যাক্সেস করতে পারবো। এখন কথা হচ্ছে যে এরকম যদি হয় যে আমি কোনো একটা প্রপার্টি নাম বলছি যেটা বেসিক্যালি এক্সিস্টই করে না, তখন কি হবে, একটা এক্সেপশন খেয়ে যাবে, এরর দেখাবে। সো এখান থেকে বাঁচার কোনো ওয়ে আছে কিনা? Just checking purpose. There is no property name $name. Just check. যদি নেম না পায় তাহলে কোথায় চলে যাবে, আমাকে বলবে এই প্রপার্টি নামে কোনো কিছু নেই। স্টিল আমাকে কি বলছে, undefined property ABC,
এবিসি লাইন নাম্বার কত 13-তে। ওকে, সে এই নামে পেয়েছে, এখান থেকে পেয়েছে। সো এখানে ঢোকার আগেই দেখেন সে আনডিফাইন্ড করেছে এবং দেয়ার ইজ এ নো প্রপার্টি নেম এবিসি আমাকে কিন্তু বলছে, বাট এই এররটা কিন্তু সে দেবে, রাইট? বাট এই প্রবলেম থেকে বাঁচার জন্য নরমালি যেটা করা হয় বা যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যারে কনসেপ্ট। ডাটা এর আগ পর্যন্ত আমি লিখতাম যে ডাটা ইকুয়াল অ্যারে ফাংশন সাইন, এর ভেতরে আমি ভ্যালু সেট করে দিতাম, রাইট? সো তারপরে আমি স্পেসিফিক ভ্যালু সেট করেছি, অ্যাসাইনমেন্ট বা অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখিয়েছি না? তো আরেকটু শর্ট করছি, হ্যাঁ, এর চেয়ে আর শর্ট হয় না, হ্যাঁ, এর চেয়ে আর শর্ট হয় না। অ্যারেকে এভাবে শেষ পর্যন্ত লেখা যায়, নিউমেরিকেও করা যায়, অ্যাসোসিয়েটিভেও করা যাবে। সরাসরি ভ্যালু যদি দিতে থাকি, এটা বেসিক্যালি নিউমেরিকে 0, 1, 2 ইন্ডেক্সে চলে যাবে। আমি অ্যাসাইনমেন্টে যাচ্ছি। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, ওকে? অ্যারের উপরে শনিবারে পরীক্ষা আছে, অ্যারে ফাংশনের উপরে। আপনারা কি পড়াশোনা করছেন একটু একটু জানি। অ্যারের হ্যাঁ রোববারে, সরি, হ্যাঁ নেক্সট ক্লাস। তো অ্যারের কোন একটা পার্টিকুলার কি এক্সিস্ট করে কিনা এরকম একটা ফাংশন আছে না, চেক করার জন্য যে অ্যারের ইন্ডেক্সটাই এক্সিস্ট করে কিনা, অ্যারের ভেতরে ইন্ডেক্সটা আছে কিনা এটা চেক করার একটা ফাংশন আছে। কি চেক করারও ফাংশন আছে, ভ্যালু চেক করারও ফাংশন আছে। হাই ওই যে গুগলিং শুরু করে দিয়েছে। অ্যারে কি এক্সিস্ট নামে একটা ফাংশন আছে, কি গুলো ইন্ডেক্স গুলো আছে কিনা সেটা খুঁজে বের করতে পারে। আর ইন অ্যারে ইন্ডেক্সের ভ্যালু আছে কিনা সেটা খুঁজে বের করতে পারে। করতে হবে, হ্যাঁ, বেশি করে। সো আমি ভ্যালু চেক করব, আমি কি আছে কিনা সেটা চেক করতে যাচ্ছি। কি, হ্যাঁ, অ্যারে কি এক্সিস্ট। আমি এই ফাংশনটা একটু ইউজ করি, হ্যাঁ। কিটা হচ্ছে নেম, এর ভেতরে তো ওই প্রপার্টি নেমই আমি বলছি, রাইট? আচ্ছা, আর কার ভেতরে খুঁজবে? ডাটার মধ্যে। ডাটা কোথায় আছে? এভাবে ডাটা বললে পাবো অবজেক্ট ওরিয়েন্টেডে, দিস দিয়ে বলতে হবে না, কারণ তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রপার্টি। আমি কোনো প্রপার্টি বা ফাংশন যাকেই কল করি ক্লাসের মধ্যে থেকে হলে তো আমাকে দিস লিখতেই হয়, এটা নিয়ম। এখন এই ইন্ডেক্সের নামটা এখানে পেলে এখানে আসবে, তাই না? তখন কিন্তু এভাবে ভেরিয়েবল নেম দিলে হবে না, আমাকে বলতে হবে ডাটা ডলার নেম। ডাটার আগে সাইন দরকার, কারণ ডাটা তো আমার অ্যারে, রাইট? অ্যারের একটা ইন্ডেক্স কি আমার নেম। এখানে যদি এক্সিস্ট করে, নামটা যদি এই অ্যারেতে থাকে ভেতরে আসবে এবং সে কি করবে, এটাকে রিড করবে। আর যদি ইন্ডেক্স না পায় তখন সে কি বলবে, দেয়ার ইজ এ নো প্রপার্টি নেম দিস, হ্যাঁ। তার মানে পিএসপি এরর এক্সেপশন খাবে না,
আমাকে বলে দেবে There is a no property name AB CD বা CB but আমি যদি এখান থেকে দেই XYZ তাহলে তো আবার পাবে এবার তো পাবেই XYZ ভেরিয়েবল তার মানে আমি প্রাইভেট প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছি বাট ইউজ করছি কি ম্যাজিক ফাংশন ঠিক আছে সো ম্যাজিক ফাংশন ইউজ করে আমি প্রাইভেট প্রপার্টির অ্যাক্সেস নিতে পারি এবার একটা হচ্ছে গেট করে আরেকটা কি হ্যাঁ আমার যদি কখনো প্রয়োজন পড়ে প্রাইভেট প্রপার্টির ভ্যালু সেট করতে দেন আমি সেট ম্যাজিক ফাংশন হেল্পও নিতে চাইতে পারি রাইট মনে করেন যে আপনি এই কাজটা করছেন কি আছে ইন্ডেক্সের নাম এখানে কি ভ্যালু সেট করা আছে xyz ভেরিয়েবল ওকে আমি ভ্যালু যদি সেট করতে চাই this is a value of x y z index ইকুয়াল দিয়ে দিয়েছি দ্যাট মিন্স আমি এই ইন্ডেক্সের ভেতরে ভ্যালু সেট করতে চাচ্ছি ইকো ডলার obj xyz ঠিক আছে obj a হবে না এ না ওকে এবার হয়েছে this is a value of xyz index আমাকে বলছে যে সরাসরি আমি এখান থেকেই কিন্তু এই ভ্যালুটা সেট হয়েছে বাট সেটা কিন্তু আমার এই অ্যারের এই জায়গাটাতে সেট হয় নাই সো এটাকে যদি আমি সেট করতে চাই সেক্ষেত্রে আমার কি করার আছে আমি একটা ফাংশন লিখব পাবলিক ফাংশন বা কি ব্যাপার তো ফাংশনের মধ্যে তো এইজন্য আমার সিনট্যাক্সটা এরকম করছে আমি তো এর ভিতরে আছি আমাকে বাইরে যেতে হবে তো দেখেন এই কিন্তু দুইটা প্যারামিটার নাই একটা হচ্ছে ইনডেক্স এই নেমটা হচ্ছে ইনডেক্স আর ভ্যালু হচ্ছে তার অ্যাসাইন ভ্যালু যখন আপনি সেটে আসবেন সেটে আসার কেসে যেটা হবে সেটা হচ্ছে যে
একইভাবে আমি এক্সিস্টেন্সি চেক করব ফার্স্টে, তারপরে ইন্ডেক্স থাকলে সেট হবে, না থাকলে সেট হবে না। আমি বলছি কি এই নেমটা যদি এই ইন্ডেক্সের ভেতরে থাকে তাহলে কি হবে, ভ্যালুটা এই নেমের এগেনস্টে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। যেটা বলছেন যে এই নামটা যদি এই অ্যারের ইন্ডেক্সে থাকে তাহলে কি হবে, ওই ইন্ডেক্সের সাথে আমরা যে গিভেন ভ্যালুটা দিচ্ছি সেটা সেট হয়ে যাবে। তারপর যদি না পাই, নো প্রপার্টি নেই, আমাকে দেখাবে। এবার এটা অ্যাকচুয়ালি সেট। আমি যদি xyz আবার x দেই, ঠিক এরকমের কোন একটা প্রপার্টি, দিস ইজ এ নো প্রপার্টি নেম xyz, এটা বেসিক্যালি গেট থেকে গেছে। এটা বেসিক্যালি গেছে কোথা থেকে, গেট থেকে। আমি এটাকে বলি from get, ঠিক আছে। দেখেন এটা ট্রু যে এটা গেল কোথা থেকে, গেট থেকে গেছে। বাট এবার এখানে দেন, আপনি সেট করতে চাচ্ছেন কিন্তু, রাইট? আমি ভুল ইন্ডেক্সটা কোথায় দিচ্ছি, সেট করার সময়। দেন সে সেট করতে পারে কিনা আমি দেখি। সে কি বলছে, দিস ইজ এ নো প্রপার্টি নেম xyz ভেরিয়েবল, রাইট? এটা হচ্ছে xyz ভেরিয়েবলটা, এইটা দেখিয়েছে। আমি এটাকে অফ করে রাখি। সো xyz x নামে কোনো ভেরিয়েবল বা ইন্ডেক্স সে পাচ্ছে না যে সেখানে সে সেট করবে। ওকে, যদি মনে করেন যে xyz একটা ইন্ডেক্স আছে, সে সেট করেছে এবং আমি xyz এর ভ্যালু এখন দেখতে চাচ্ছি, এইটা সেট হয়ে দেখাবে না? বেটার আরেকটু দেখাই। বিআর, এটা দিয়ে ভালো বুঝতে পারবেন। এটাকে ওপেন রাখলাম, এটাকে ওপেন রাখলাম, এটার সাথে আমি খাদ মিশিয়ে দিলাম। দ্যাট মিন্স এটা এরর, সেট করতে পারে নাই। তার মানে সে কি নেবে, পুরনো ভ্যালুটা। বিআরটা কাজ করে নাই। স্ল্যাশটা কি সামনে, কোটেশনও লাগবে, দরকার নেই তো। বিআর কাজ করছে না কেন এখানে? সে রাগ করেছে। এর উপরে দিই, চেক করি, এবার দেখাচ্ছে যে এটা সে পাচ্ছেই না। সে কোন ভ্যালুটা দেখাচ্ছে, পুরনো ভ্যালুটা। ক্লিয়ার? অ্যারের ভেতরে যে আমার পুরনো ভ্যালুটা আছে, গেট আমাকে যা রিটার্ন করছে, গেট থেকে রিটার্ন হচ্ছে কি এই ভ্যালুটা xyz ভেরিয়েবল। বাট যখন আমার ইন্ডেক্সটা সেট হচ্ছে, লেটস চেক, যখন আমি আমার ইন্ডেক্সটা কারেক্ট দিচ্ছি না, তখন এই ভ্যালুটা অ্যারেতে গিয়ে সেট হচ্ছে, দেন ওই ভ্যালুটাই আবার আমাকে এসে ডিসপ্লে করাচ্ছে।
এবার সে কি ওই ব্রেকের নিচে দেখিয়েছে না, খেয়াল করেছেন? সো আমি প্রাইভেট প্রপার্টির ভ্যালু কি করতে পারি, সেটও করতে পারি, আবার চাইলে গেট করতে পারি। বেসিক্যালি গেটই হয়ে থাকে সবচেয়ে বেশি। সেট করার অ্যাক্সেস নরমালি দেয়া হয় না, তার মানে সেট প্রপার্টিটার ইউজ বা সেট ম্যাজিক ফাংশনের ইউজ খুবই কম, গেটের ইউজ আছে। গেট অনেক সময়ই করতে হয় প্রাইভেট প্রপার্টিকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই। আদারওয়াইজ ওটা ক্লাসের ভেতরে ফাংশন থেকেই অ্যাক্সেস, কোনো কেসে আমাকে প্রপার্টি অ্যাক্সেস করতে হতে পারে, ইন দ্যাট কেস আমরা এই ম্যাজিক ফাংশনের হেল্প নিতে পারি। ওকে, সো খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমরা কিন্তু আজকে শিখেছি, একটু মেমোরাইজ করতে হবে, ভিডিওটা দেখতে হবে এবং প্র্যাকটিসে যাব। সো আমরা এই গ্লোবাল অ্যারেস নিয়ে আলোচনা শুরু করার আগে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। দেখেন একটা ফাইল আমি নিচ্ছি, পিএসপি সুপার গ্লোবালস অ্যারে বলছি। অ্যারে কনসেপ্ট তো আমাদের সবারই আছে, আছে না? অ্যারে কি কাজ করে, অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একাধিক ভ্যালু স্টোর করা যায়, ভ্যালু থাকে কি ইনডেক্স আকারে। বিভিন্ন ইনডেক্সে বিভিন্ন ধরনের ভ্যালু আমরা রাখতে পারি। ইনডেক্সের উপর বেস করে দুই প্রকার, ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল। সিঙ্গেল ডাইমেনশনালকে আবার দুই ভাগে ভাগ করা হয়, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। আমি আজকে যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ। বাট খেয়াল করেন প্রত্যেকটা অ্যারে কিন্তু আমাকে ডিক্লেয়ার করে নিতে হচ্ছে না? প্রত্যেকটা অ্যারে কিন্তু আমাকে ডিক্লেয়ার করে নিতে হচ্ছে। বাট পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 8টা ঠিক এমন অ্যারে আছে যাকে ডিক্লেয়ার করার দরকার পড়ে না। ওই ফাংশনে যেরকম ম্যাজিক আছে, অ্যারেতেও ঠিক তেমনই ম্যাজিক অ্যারের মতো কাজ করে কি এই 8টা গ্লোবাল অ্যারেস। পিএসপি তে তো ম্যাজিক ফাংশন আছে 14-15টা, তাই না? 14টা, ওই অটোলোড সহ 15টা। কিন্তু গ্লোবাল অ্যারে আছে কয়টা, বা ম্যাজিক অ্যারে নামে কোথাও খুঁজে পাবেন না, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতোই কাজ করে। ম্যাজিক ফাংশন যেরকম ম্যাজিকের মতো কাজ করে, সেও কিন্তু ম্যাজিকের মতোই কাজ করে। গ্লোবাল অ্যারে আছে 8টা। এই 8টা হচ্ছে গ্লোবাল অ্যারে, সুপার গ্লোবাল বলা হয়। গ্লোবাল তো কনটেক্সট স্কোপ অনুযায়ী দেয়া যায়, যে আমি গ্লোবাল কিওয়ার্ড সেট করে আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, সে ওই পুরো ক্লাসের মধ্যে পেয়ে গেলাম, রাইট? তো সুপার গ্লোবালস কি তারও উপরে, পুরো প্রজেক্টের জন্য যে কোনো জায়গা থেকে এটাকে ইউজ করা যায়, এবং এটা ম্যাজিক অ্যারের মতোই কিন্তু কাজ করে। অ্যারের নরমাল যে সিনারিও, ইনডেক্স আকারে ডাটা রাখা, সে তাই রাখে, তার কি আছে এবং ভ্যালু আছে, দুইটা পার্ট। বাট সবার কাজ একরকম না, এক একজনকে এক এক রকমের কাজ দিয়ে সেট করে দেওয়া হয়েছে। কেউ ব্রাউজারের মেমোরি নিয়ে কাজ করে, কেউ ব্রাউজারের ডাটা সার্ভারে পৌঁছানোর কাজ করে, ফাইল কি নিচ্ছে তার কাজ করে, রাইট? আপলোডেড ডাটা কিভাবে কাজ করবে সেটার কাজ করে, সার্ভার ইনফরমেশন, রিকোয়েস্ট ইনফরমেশন নিয়ে কাজ করে। আবার কেউ শেল কমান্ড নিয়েও কিন্তু কাজ করে। আপনি শেল দিয়ে কোনো একটা কমান্ড দিলেন, সেই কমান্ডটা তো আমাকে রিসিভ করতে হবে, কেউ না কেউ তো এটা রিসিভ করবে। তো শেল কমান্ডটা রিসিভ করে, এরকমও গ্লোবাল অ্যারেস রয়েছে। সো কুকি এনভি ফাইলস গেট পোস্ট রিকোয়েস্ট সার্ভার এন্ড সেশন খুবই গুরুত্বপূর্ণ 8টা গ্লোবাল অ্যারের নাম। কুকি
এইটা বেসিক্যালি অ্যারে তো ডাটা মেমোরিতে রাখবে না। এখন বলেন তো প্রোগ্রামিং এর যখন রান করে আমি তো মেমোরি ইউজ করে কারা? ভেরিয়েবল, অ্যারে, এরাই তো কি মেমোরি ইউজ করে। বাকিরা ইউজ করে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুটা ইউজ করে, কারণ তাকে তো প্রসেস করতে হবে। বাট আমি যখন প্রোগ্রামিং করি, জাস্ট প্রোগ্রামিং এর ভেতর থেকে যদি কোনো মেমোরি ইউজ হয়, সেই মেমোরি ইউজ করে কে? ভেরিয়েবল আর অ্যারে, অন্য কেউ করে না। আর প্রোগ্রাম নিজে যখন রান করে সে নিজেকে বুট করতে জায়গা নেবে না? ডেফিনেটলি অ্যাপ্লিকেশন একটা জায়গা নেবেই মেমোরিতে, কারণ আপনি 4 GB না 4 GB র্যাম নিয়ে আপনি যখন মেশিন চালাচ্ছেন, আপনার মেশিন ভেরি ফাস্ট। এটা আপনার মেশিনে 1 GB র্যাম অথবা কি 256 র্যাম, এখন চিন্তা করা যায়? যায় না তো। হ্যাঁ, 256 র্যামে আমরা কি ওই মিশন খেলেছি? হ্যাঁ, মিশন ইম্পসিবল না কি জানো এইগুলো। হ্যাঁ, আর এখন তো চিন্তাই করা যায় না, ইনস্টলই হবে না, রাইট? ইনস্টল হবে এখন ওই প্যাক কুইজ গেমও খেলা যাবে না 128 মানে 256 এ, রাইট? তো আমার ফার্স্ট মেশিনটা ছিল 128 256 র্যামের। তখন বাজারে কিন্তু 64 র্যাম পাওয়া যেত, রাইট? মেশিনটা ছিল পেন্টিয়াম 2 নাকি 3 নাকি 4 এরকম একটা, হ্যাঁ, পেন্টিয়াম 4 সিরিজে। তো সারাদিন খোলা থাকতো, 7-8 দিন পরে বন্ধ হতো, খালি গেম চলতো। একজন উঠে যেত, আরেকজন এসে বসতো, আরেকজন উঠে যেত, আরেকজন এসে বসতো। যখন ঘুমাতো তখন আরেকজন এসে খেলতো, বুঝতে পারছেন? আর যেটা ছিল, কেসিং এর খাপ ছিল না, কারণ খাপ থাকলে গরম হয়ে যাবে। খাপ খোলা, খাপ পরে আর খুঁজেই পায়নি, মুভ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। কিন্তু চলেছে, এখন কিন্তু আর চলেই না। হ্যাঁ, পেন্টিয়ামের ওই কোর i5-6 এর মেশিন কিন্তু হ্যাং হয়ে যায়। এই যে এগুলোই তো হ্যাং হয়ে যায়, চট করে হ্যাং হয়ে যায়, রাইট? বাই দ্য ওয়ে, সো মেমোরির কথা বলছিলাম। র্যাম ইউজ করে অ্যাপ্লিকেশন গুলো। যখন অ্যাপ্লিকেশন বুট করে কখন? অ্যাপ্লিকেশনকে যখন রান করানো হয়। মানে আমি নেটবিনস রান করালাম, নেটবিনস ওই যে সিস্টেমটা ধরে রাখার জন্য তার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতে হচ্ছে না, নতুন ফাইল তৈরি করতে দিচ্ছে, ফাইলকে কম্পাইল করছে, সিনট্যাক্স এরর আছে কিনা, বা ওই সিস্টেমটাকেই সে ধরে রেখেছে, তার জন্য মেমোরি সে দখল করে। ব্রাউজার চলে, মেমোরি দখল করে, রাইট? আপনি মুভি চালাচ্ছেন, ওই মুভি প্লেয়ারটা মেমোরি দখল করছে। মুভির ডেটা গিয়ে মেমোরি র্যাম দখল করছে না, প্লেয়ারটা যে চলছে প্লেয়ারটা র্যাম দখল করছে। এটাকে বলা হয় থ্রেড। আগে ছিল সিঙ্গেল থ্রেড, এখন মাল্টি থ্রেডের প্রসেসর চলে আসে। সো দ্যাট ইজ ভেরি ফাস্ট। বাট মেমোরি তো আমার একটাই, যখন যেটা ইউজ হবে, রাইট? তো প্রোগ্রামিং এর কিছু সিনট্যাক্স আছে, বিশেষ করে পিএসপি তে, লাইক কুকি এন্ড সেশন। এই অ্যারে দুটার ভ্যালু র্যামে যায় না, যায় কোথায়? ব্রাউজারে। ব্রাউজারের তো মেমোরি আছে না? হ্যাঁ, ব্রাউজারের দুইটা মেমোরি থাকে, একটা ক্যাশ মেমোরি, একটা টেম্পোরারি মেমোরি। কম্পিউটারেরও দুইটা মেমোরি, একটা হচ্ছে ক্যাশ, যেটা আমি ব্রাউজারের ক্যাশের সাথে যদি মিল করি সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। রাইট করে রাখলে সেটা বন্ধ করলেও মুছে যায় না। র্যামের ডেটা কি আপনি রাইট করে রেখেছেন র্যামে, সেটা সেভ না করলে কি হবে? মুছে যাবে। কোন একটা ফাইল ওপেন করেছেন, কিছু টাইপ করেছেন, আপনি খুলছেন, বন্ধ করছেন, কোনো সমস্যা নাই। আপনি সেভ না করে ফাইলটা কেটে দিতে যান, বলবে সেভ করো। আর যদি তুমি সেভ না করেন, পরে সেটাকে আর আপনি পাবেন না, কারণ সেভ করার আগ পর্যন্ত সে কোথায় রেখে দেয়? র্যামে রেখে দেয়। সেভ করলে সেটা হার্ড ড্রাইভে নিয়ে যায়, রাইট? সো ব্রাউজারে ঠিক এরকম দুইটা মেমোরি আছে, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি যেটা ইউজ করে কুকি, আর হচ্ছে টেম্পোরারি মেমোরি, সেটা ইউজ করে কি? সেশন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সুপার গ্লোবাল, যেহেতু যে কোনো জায়গা থেকে আমি সেট করতে পারি, যে কোনো জায়গা থেকে আমি রিড করতে পারি। যেহেতু ব্রাউজারে মেমোরি ইউজ করছে এবং গ্লোবালস, সো আমি যে কোনো জায়গা থেকেই সেট করতে পারি, যে কোনো জায়গা থেকেই কি রিড করতে পারি। সবচেয়ে বড় সুবিধা প্রোগ্রামিং এর সময়। সো ডাটা আদান প্রদান করা থেকে শুরু করে এক জায়গার ডাটা আরেক জায়গায়, আরেক জায়গার ডাটা আরেক জায়গায় রিড করার জন্য, এক জায়গায় সেট করে এসেছে, অন্য জায়গা থেকে আমি তুলব, সকল কেসেই সেশনের ইউজ হয় অনেক বেশি। কুকির একটি স্পেসিফিক ইউজ আছে, লাইক রিমেম্বার করে রাখার জন্য, যে কিছু ডাটা সে ব্রাউজারে
রিমেম্বার করে রাখবে যতদিন না পর্যন্ত ক্যাশ ক্লিয়ার করা হচ্ছে সেটা ব্রাউজারের মেমোরিতে রয়ে যাবে। তো সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে ওই রিমেম্বার মি টিক দিয়ে না, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে টিক দিলে রিমেম্বার মি করে রাখে, এখন তো রিমেম্বার মি নেই, এখন অ্যাকচুয়ালি স্টে লগ ইন, রাইট? আর অ্যাপ্লিকেশন গুলোতে সেটা এখন আর দেখাই যায় না, সেটা করে কি ব্রাউজার, সকল ব্রাউজারই পপ আপ ফেলে দেয় যে আপনি এটাকে ব্রাউজারে সেট করে রাখতে চাচ্ছেন কিনা। সো কুকির ইউজ কমে গেছে, বাট কুকির কাজটা তো আমাদের জেনে রাখা দরকার যে কুকি ইউজ করে কুকিতে আমরা ভ্যালু সেট করে রাখতে পারি। সেট কুকি, গেট কুকি, পিএসপি বিল্ট ইন ফাংশন আছে, ওই দুটো ফাংশন একটু পড়বেন। সেট কুকির কাজ কি, গেট কুকির কাজ কি, কিভাবে কোন ভ্যালু দিয়ে সেট করা যায়। তো মানে পিএসপি ফাংশন যখন রান করছেন, সেট করতে যাচ্ছেন ডাটা, সে র্যামে বা মেশিনের কোথাও রাইট করছে না, সে রাইট করছে ডাটা কোথায়, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। যখনই সেটা রাইট করে রাখছে, ক্যাশ ক্লিয়ার করার আগ পর্যন্ত আপনার ডাটা সেটা রয়ে যাচ্ছে। আর যখন আপনি সেশনে ডাটা রাখবেন, সেশন নামে যে গ্লোবাল অ্যারে, এটাতে যখন কোনো ডাটা রাখবেন তখন সেই ডাটাটা ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে যাবে, ব্রাউজার কেটে দিলেন ভ্যানিশ। ক্লিয়ার? সো এক্সাম্পল সহ আসার আগে আমি একবার থরো আলোচনায় যাচ্ছি। সো এরপরে যেটা আছে, এই পোস্ট, গেট আর ফাইলস, এটা কাইন্ড অফ কাছাকাছি টাইপের, রাইট? সো গেট আর পোস্ট HTTP ডেটা নেয়, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা ফর্ম থেকে যখন কোনো ডাটা আমি সার্ভারের কাছে পাঠাই, ফর্মের ডাটাকে আমি সেভ করতে জানি, যে লাইক আমি রেজিস্ট্রেশন করব, আমি ডাটা দিয়ে সেভ বাটন প্রেস করলে কি আমাকে সাকসেসফুল দেখায় না? তার মানে তার ডেটাবেসে ডাটা চলে গেছে, আদারওয়াইজ তো আমাকে পরে সে ট্রেস করতে পারবে না। আপনি ফেসবুকে রেজিস্ট্রেশন করেছেন, আপনি লগ ইন করতে যাচ্ছেন, লগ ইন করতে দেবে যদি ভ্যালিড ইনফরমেশন হয়, আর আপনি রেজিস্ট্রেশনই করেন না, আপনি লগ ইন করতে যাচ্ছেন, পারবেন? পসিবল? ট্রেস করবে কি করে আপনাকে? আপনাকে বলবে কিভাবে যে আপনি রেজিস্টার্ড কিনা, রাইট? সো এই যে ফর্মেট ডাটা, আপনি ক্লায়েন্টে আছেন, ব্রাউজারে আছেন, এখান থেকে যখন ডেটাবেস পর্যন্ত পৌঁছতে হবে, সেই ডাটাটা সার্ভারের কাছে ফার্স্টে নিতে হবে, ল্যাঙ্গুয়েজের কাছে, পিএসপির কাছে আসতে হবে, রাইট? সো যখন আপনি ফর্ম দিয়ে ডাটা পোস্ট করেন, তখন পোস্ট অ্যারের মাধ্যমে ডাটা রিসিভ করে কে? সার্ভার। আর যদি আপনি গেট করেন, দ্যাট মিন্স ইউআরএল দিয়ে ডাটা পাঠান, তাহলে সে ডাটা রিসিভ করবে গেট অ্যারের মাধ্যমে। এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল আমরা দেখবো। তার মানে কি, ব্রাউজার থেকে ডাটা সার্ভারে নিতে দুইটা পদ্ধতি আছে, গেট আর পোস্ট। একটা ইউআরএল দিয়ে যায়, একটা হিডেন দিয়ে যায়। আপনি যেভাবেই ডাটা পাঠান, পিএসপি তে গিয়ে আমি গেট আর পোস্ট অ্যারে, গেট অথবা পোস্ট যে কোনো অ্যারে ইউজ করে আমি ডাটা রিড করে নিতে পারি। গেট দিয়ে পাঠালে গেট দিয়ে রিসিভ করব, পোস্ট দিয়ে পাঠালে আমি পোস্ট দিয়ে রিসিভ করব। অনেক সময় কি আপনি ফাইল আপলোড করেন না, ইমেজ আপলোড করেন, সো ইমেজের ইনফরমেশন গুলো জেনে ক্লায়েন্টের মেশিন থেকে ডাটা সার্ভারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিএসপি তে একটা গ্লোবাল অ্যারে রয়েছে, তার নাম কি? ফাইলস। এই অ্যারে আমরা যদি দেখি, কোন একটা ফাইল আপনি যদি আপলোড করতে যান, আর যখন আমি ফাইলসের ভেতরে তার ডাটাগুলো নিয়ে নিই, তার নাম পাওয়া যায়, তার কি টাইপের ফাইল সেটা পাওয়া যায়, টেম্পোরারি লোকেশন পাওয়া যায়, তার সাইজ পাওয়া যায়, তার কোনো এরর আছে কিনা সেটা পাওয়া যায়। তার মানে এই অ্যারের মধ্যে সবকিছু ডিফাইন হয়ে যায়। সো আমার ডিসিশন নিয়ে অনেক সহজ হয়ে যায় যে এই টাইপের ফাইলে আমি অ্যালাউ করব কিনা, এত সাইজের ফাইল আমি অ্যালাউ করব কিনা। এটা বুঝতে পেরেছেন? সো ফাইলস অ্যারেটাও খুবই গুরুত্বপূর্ণ টাইপের অ্যারে, বাট এগুলো ডিক্লেয়ার করার দরকার নেই, আপনি শুধু ইউজ করবেন। পিএসপি তে এটা দেওয়া আছে সুবিধার জন্য। ওকে, ইএনভি, এটা আমি বলছিলাম যে পোস্টার গেট, ডেটা রিলেটেড, অ্যারে আর কি, রাইট? বাট ইএনভিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং এর সময় অনেক সময় শেল কমান্ড রান করতে হয়। শেল, যেটাকে অ্যাকচুয়ালি লিনাক্স কমান্ড টাইপ বলে, হ্যাঁ, শেল যেটা কমান্ড প্রম্পটে রান করতে হয়, রাইট? কিছু কিছু কমান্ড আছে যেটা সরাসরি সার্ভারে রান করাতে হয়, সার্ভারকে এনাবল করার জন্য কোনো কোনো কাজের ক্ষেত্রে। যে লাইক আমরা যেমন একটা শেল কমান্ড ইউজ করি আমাদের সার্ভারের পার্সপেক্টিভে, যে কেউ যদি কোনো একটা ভিডিও ফাইল আপ করে, যে ধরনের ফাইলই সে আপ করুক না কেন, আমরা তাকে MP4 এ কনভার্ট করে ফেলি একটা পার্টিকুলার কমান্ডের মাধ্যমে। ডেফিনেটলি আমার সার্ভারে এরকম কোনো মেকানিজম আছে যে এই কাজটা করতে পারে। আরেকটা শেল কমান্ডের মাধ্যমে আমি তাকে লাইক সেই ফাইল যে টাইপেরই দেখ না কেন, অরিজিনাল একটা সাইজ আমরা রাখি 1024 একটা, ঠিক আছে, 780 লাইক এরকম একটা ফাইল, আর আরেকটা ফাইল রাখা হয় 450 তে সাইজে, রেজুলেশনে 144 রেজুলেশনে আরেকটা ফাইল রাখা হয়।
তার মানে আপনি ফাইল আপলোড করার সাথে সাথে আমরা কয়েকটা রেজুলেশনে তাকে নিয়ে নিচ্ছি আমাদের সার্ভারে, যাতে মোবাইল দিয়ে দেখলে আপনি মোবাইলেরটা দেখতে পারেন লাইট ওয়েটটা, আপনি ট্যাবলেট দিয়ে দেখলে ট্যাবলেটেরটা দেখতে পারেন 450-তে, ল্যাপটপে দেখলে ল্যাপটপেরটা আপনি দেখতে পারেন, ডেস্কটপে দেখলে ডেস্কটপেরটা আপনি দেখতে পারেন। এটা যে কনভার্সনের কাজটা করা হচ্ছে কি দিয়ে, শেল কমান্ডের মাধ্যমে, বাট এটা তো পোস্ট থেকেই দিতে হচ্ছে, সেই পোস্টের ডাটা রিড করতে পারে কি ইএনভি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্লোবাল অ্যারেস, কি অ্যান্ড ইন্ডেক্স ওখান থেকে নিয়ে নেয়। রিকোয়েস্ট অ্যান্ড সার্ভার। রিকোয়েস্ট এমন একটা অ্যারে, এটা অ্যাকচুয়ালি কম্বাইন্ড অ্যারে অফ ফাইল, গেট অ্যান্ড পোস্ট। এই তিনটা কি করে, গেটের ভ্যালু, পোস্টের ভ্যালু, ফাইলসের ভ্যালু, সবগুলো ভ্যালু এক জায়গায় করে রিকোয়েস্টের যখন আপনি ইনিশিয়েট করবেন, সে রিকোয়েস্টের ডাটা থেকে পেয়ে যায় যে কোথা থেকে কি রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, সো আমরা রিকোয়েস্ট করতে পারি তিনটার মাধ্যমে, রাইট? কি, গেট, পোস্ট অ্যান্ড ফাইলস। সো সকল ইনফরমেশন একসাথে পাওয়ার জন্য আমি রিকোয়েস্ট ইউজ করতে পারি। মনে করেন একটা ফর্ম পোস্ট হয়েছে গেট দিয়ে, আরেকটা ফর্ম পোস্ট হয়েছে পোস্ট ইউজ করে, আর এই দুজনের মধ্যেই হয়তো ফাইলস রয়েছে। আমি রিকোয়েস্ট ইউজ করে সবগুলো একই অ্যারের ভেতরে আমি পেয়ে যাব, মানে সবগুলো ইন্ডেক্সগুলোকে মার্জ করে এক জায়গায় দিয়ে দেয় সে। এরও ইউজ আছে। সার্ভার, আমি যদি সার্ভার সম্পর্কে কোনো ইনফরমেশন চাই, এবং ইভেন সরি আমি ভুল বলেছি, ফাইলস না, কুকি অ্যান্ড সেশনও এই সবগুলো অ্যারের ভ্যালু রিকোয়েস্ট পুশ করে। তার মানে পোস্ট, গেট আর কুকি ডাটা এবং সেশনের ডাটাও কি করে, রিকোয়েস্ট থেকে পাওয়া যায়। বাট সেশনটা আছে কিনা সেটা একবার একটু চেক করতে হবে পিএসপি ম্যানুয়াল দেখে। কনফার্ম কুকি, পোস্ট আর গেট রয়েছে, এবং এছাড়াও আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে যে কোন আইপি থেকে আসে, কোন অ্যাডার থেকে আসে। ঠিক আছে, সকল ইনফরমেশন এই রিকোয়েস্ট থেকে পাওয়া যায়। আর সার্ভার ইনফরমেশন, যে আমার মেশিনে ধরেন একটা সার্ভার আছে, এই সার্ভারের কি ইনফরমেশন আমি যদি সার্ভারের এটা প্রিন্ট করে দেই, সেটা দেখা যাবে। যে আমার দরকার যে কোন সার্ভারে আমার কোডটা রান করছে এবং সার্ভারের স্পেসিফিক ইনফরমেশন আমি সার্ভার অ্যারে প্রিন্ট করালেই সার্ভারের ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো আমার হাতে চলে আসে। এটা প্রোগ্রামিং এর সময় অনেকাংশেই প্রয়োজন পড়ে, রাইট? সো খুবই গুরুত্বপূর্ণ কিছু গ্লোবাল অ্যারেস, যেটা সম্পর্কে আমি স্পেসিফিক কিছু আলোচনা করলাম। জাস্ট কি ধরনের কাজ করে তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসবে, তার মানে তখন আরো একবার রিপিট হবে। বাট আমি যে কথাগুলো আলোচনা করলাম এর সাথে ম্যানুয়ালটা দেখতে বলছি, তার সাথে কিছু খুঁটিনাটি কোশ্চেন হয়তো নেক্সট এর কুকি, রাইট? ঠিক আছে, গেট, পোস্ট আর কুকিটা আছে। সো এখান থেকে অল্প বিস্তর 2-4টা কোশ্চেন আসলেও আসতে পারে নেক্সট এক্সাম। ঠিক আছে, সো এক্সাম প্রিপারেশনটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এক্সামের উপরে খুবই আর কি বলতে পারেন যে ফোকাস করছি, কারণ এক্সাম না দিলে অ্যাকচুয়ালি ফাঁকিবাজি করে সবাই। এক্সাম দিলে অ্যাটলিস্ট একটু পড়তে বসে, এক্সামের কথা চিন্তা করে। ওকে, সো অ্যারে ফাংশন গুলোর উপরে কোশ্চেন আসবে, গেট পোস্টের কোশ্চেন আসবে, ম্যাজিক ফাংশন যতটুকু পড়িয়েছি ততটুকুর মধ্যে কোশ্চেন আসবে, অবজেক্ট ওরিয়েন্টেড এর অল্প বিস্তর কিছু কোশ্চেন আসতে পারে। এই হচ্ছে আপনাদের সিলেবাস। আজকে এতটুকু। অ্যারে ফাংশন, অ্যারে কিছু ইউজ তো ডেফিনেটলি আছে। 33টা ফাংশন, বেশি না, 30 থেকে 40টা আর কি, 33টা না, 90-র কাছাকাছি। আমি কিন্তু স্পেসিফিক করেছিলাম 70-80টা মিনিমাম, 70-80টা। বেশি ওকে, আমি কি স্পেসিফিক করে দেই নাই? কমন কিছু আছে না স্যার, তেমন হ্যাঁ, আমি কি বলি নাই যে এই ফাংশন গুলো আপনারা পড়েন অ্যারে না, অ্যারের বাট অ্যারে সিরিজেরও বেশ কিছু বিষয় আছে। এই যে অনেকগুলো 30টার বেশি, এখানে সব দেয়া নেই, এগুলো হচ্ছে কমন, এগুলো হচ্ছে কমন।
হ্যাঁ মোস্টলি ইউজড বাট দেখবেন আর কি হ্যাঁ মুখস্থ তো আমি করতে বলি নাই বাট আমি প্রাথমিকভাবে এমন ফাংশনে যাব না যে আপনারা নামই শোনেন নাই যে কোশ্চেন গুলো হচ্ছে এমন মনে হয় না যে একেবারে টাফেস্ট টাইপের কোন একটা কোশ্চেন এই একটুর জন্য পারছেন না রাইট তার মানে একটু স্টাডি করা আমি আস্তে আস্তে করে আপনারা সবই রপ্ত করবেন বাট প্রাথমিকভাবে তো শুরু করেন ঠিক আছে হায়দার আলী পেন ড্রাইভ দেন ভিডিও দিয়ে দিচ্ছি আপনি পুশ করেন পাস করেন সবাই